আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। বর্তমান সরকারের সাথে কাজ করতে চায় ভারত, পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করলেন পাক হাই কমিশনারও। পর্যায়ক্রমে শিক্ষকদের সব দাবি সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর। বান্দরবানের লামা থেকে ফ্যামিলি কার্ডের প্রাথমিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত। প্রান্তিক জনপদ বান্দরবানের লামা উপজেলা থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে। ঈদের আগেই এই কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, পর্যালোচনা করে পাওয়ার যোগ্য পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। এক্ষেত্রে 3 পর্যায়ে কঠোর পর্যবেক্ষণ করা হবে, যাতে কোনো অনিয়ম ও স্বজনপ্রীতি না হয়। অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের অনিশ্চয়তার প্রেক্ষাপটে নির্বাচনী প্রচারণায় দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণ করে প্রথম মন্ত্রিসভা এ নিয়ে আলোচনা করেন। বাস্তবায়নে গঠন করেন মন্ত্রিসভা কমিটি। অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন এই কমিটি 24 ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিবেন। কমিটির সদস্য সমাজ কল্যাণ মন্ত্রী জানান, প্রকৃত হতদরিদ্রদের কার্ড দেওয়া হবে। এর সুযোগ সুবিধাও থাকবে ভিন্ন। নারী প্রধান অর্থাৎ মহিলাদেরকে ক্ষমতায়ন, মহিলাদেরকে আপনার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, এটাই হচ্ছে এই ফ্যামিলি কার্ড প্রদানের সবচেয়ে বড় উদ্দেশ্য। এবং পিছিয়ে পড়া এই মাদেরকে সামনে আনা, তাদেরকে সম্মানিত করা, তাদেরকে তাদের মর্যাদা দেওয়া, সেই লক্ষ্যেই ফ্যামিলি কার্ড। আর ফ্যামিলি কার্ড ইউনিভার্সালি দেওয়া হবে, অর্থাৎ এখানে কোনো ধরনের ফ্যামিলি কার্ড দিতে যে কোনো ধরনের পিক অ্যান্ড চুজ এরকম কোনো সুযোগ সুবিধা ব্যবস্থা রাখা হবে না, সো দ্যাট ডিসক্রিমিনেশনের কোনো ধরনের সুযোগ না থাকে। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করা হবে, থাকবে না কোনো দুর্নীতির সুযোগ। কোনো দুর্নীতি, কোনো ধরনের সীমাবদ্ধতা, এগুলো যাতে আমাদের টার্গেট ইনশাআল্লাহ 0% থাকবে। তবে কবে থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে এর জবাবও দেন মন্ত্রী। খুব শীঘ্রই দেখতে পাবেন। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান জানান, কোন এলাকা থেকে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হবে। ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের একটু স্পেসিফিক, ওখানে দেখলাম যে মনে হয় বান্দরবনে লামা, তো এটা লামা দিয়ে শুরু হবে আর কি। এটা তো মনে হয় পরবর্তীকালে আমরা সেগুলো একটা লিস্ট, সব উপজেলা হবে, সব উপজেলা লামা এখন শুরু হচ্ছে। দীপেন দেওয়ান বলেন, সরকারের 180 দিনের কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যামিলি কার্ড। এ সময় তিনি বলেন, আইন লঙ্ঘন করে পার্বত্য চট্টগ্রামে যেসব রিসোর্ট তৈরি করা হয়েছে তা খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে পুলিশের ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন ট্রাইব্যুনাল। এ মামলায় সাক্ষ্য গ্রহণ 29 মার্চ। এদিকে জুলাই হত্যাকাণ্ডে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেন জুলাই আন্দোলনে আহত 2 জন। জুলাই আন্দোলন যখন তুঙ্গে, তখন যাত্রাবাড়ী এলাকায় ঠিক কয়েক হাত দূর থেকে ইমাম হাসান তাইমকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। তাইমের বাবা পুলিশ কর্মকর্তা ময়নাল হাসান তখন তার ঊর্ধ্বতন কর্তাদের আকুতি করে বলেছিলেন, একজনকে মারতে আর কয়টি গুলি লাগে স্যার? রোববার তাইম হত্যায় 3টি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল 2। এতে আসামি হিসেবে আছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান সহ 11 জন। এদিন গ্রেফতার 2 আসামিকে হাজির করা হয় আদালতে। 9 আসামির অনুপস্থিতিতে আগামী 29 মার্চ থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। আমরা দেখতে পেয়েছি যে ইমাম হোসেন তাইমকে তার বন্ধু পেছন থেকে জাপটে ধরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একজন পুলিশ কর্মকর্তা তাইমের খুব কাছে এসে বন্দুক টার্গেট করে তাকে বারবার গুলি করছে। এদিন ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনে সারা দেশে কারফিউ জারি, 286টি মামলায় 4.5 লাখ ছাত্র জনতাকে হয়রানি সহ কয়েকটি অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম দিন সাক্ষ্য দেন 2 জন। উনি ওই ছাত্রদের ভেতরে ঢুকে পড়েছিলেন যেন পুলিশের গুলি না লাগে, কিন্তু যখনই উনি মিরপুর 10 নম্বরে এসে পৌঁছলেন, ঠিক তখন স্থানীয় আওয়ামী লীগের এবং পুলিশের ছোড়া একটি গুলি ওনার পায়ে লাগে এবং পরবর্তীতে ওনার পা কেটে ফেলতে হয়েছে। উনি আজকে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন।
এছাড়া 2016 সালে ঢাকার কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 যুবককে হত্যায় শেখ হাসিনা সহ পলাতক 6 আসামিকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। বগুড়া 6 আসনে উপনির্বাচন ও শেরপুর 3-এর পুনর্নির্বাচন 14 এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। রবিবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে সংসদ সদস্যদের শপথ গ্রহণের 90 দিনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের ভোট করা হবে বলেও জানিয়েছেন কমিশনার রহমানেল মাসুদ। এছাড়া স্থানীয় সরকারের নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে হবে সংসদ তা নির্ধারণের পরেই সিটি কর্পোরেশন ভোটের সিদ্ধান্ত নেবে ইসি। বলেন, স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান পরিবর্তন নিয়ে জাতীয় সংসদ অধিবেশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। বর্তমানে অধ্যাদেশ জারি করে দলীয় প্রতীক বাদ দেওয়া হলেও সংসদে এটি অনুমোদন করলে বা কোনো পরিবর্তন আনলে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উপনির্বাচন যেগুলো বাকি রয়েছে দুটো, সেগুলো আমরা আশা করতেছি যে পহেলা বৈশাখের আগেই করার, কারণ পহেলা বৈশাখে সব সাধারণত ঝড় বৃষ্টি হয়, এর আগে করার জন্য আমরা চেষ্টা করতেছি। সংরক্ষিত মহিলা আসন তো ভোট অলরেডি শুরুই হয়ে গেছে, কারণ এটা মূলত যারা সংসদের প্রতিনিধিত্বকারী দল তাদেরই নির্বাচন। তারা যাদেরকে মনোনীত করবেন আমরা মূলত ধরে নিতে পারি ওইটাই নির্বাচন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় সন্ত্রাসীদের ছররা গুলিতে অন্তত 4 জন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন। সকালে উপজেলার চরলাপাং গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরলাপাং গ্রাম। মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দেখা দেয় উত্তেজনা। পুলিশ জানায়, মেঘনা নদী থেকে ইজারা নিয়ে বালু উত্তোলন করছিল সামিউল ট্রেডার্স, কিন্তু ইজারাদার ও নরসিংদীর মির্জাচর এলাকার একটি চক্র বালুমহলের বাইরে গিয়ে অবৈধভাবে বালু তুলছিল। এ সময় গ্রামবাসী বালু উত্তোলনে বাধা দিলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এক পর্যায়ে মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকায় আসা একদল লোক গ্রামবাসীর উপর গুলি চালায়। এতে গুলিবিদ্ধ সহ আহত হয় কয়েকজন। অস্ত্রধারী কিছু লোক নিয়ে আসে, এরা 5-7টা বুট দিয়ে আসে, অস্ত্র নিয়ে সবাই মানুষের উপরে হামলা করে। 20 থেকে 30 জন লোক, সবার কাছে অস্ত্র, 2টা করে, একটা করে না। 90% মানুষ মির্জাচরের ছিল, মুখোশ পরা ছিল, কিন্তু তারা একজন একটা বাড়ির ছিল আর কি, আচ্ছা ভাই লোক ছিল। পরে আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠায় চিকিৎসক। আহতরা হলেন আলিম মিয়া, নূর মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া। আমরা দেশ শেষ, জমিন শেষ, জমিন দিয়ে রক্ষা করতে হবে।